নারায়ণ আসলেন কার গড়ে? সেই সতী সাধ্বীর মনে তুলসী তার ঘরে গেল তো শঙ্করচূর্ণ দত্ত ভেবে তার স্বামী ভেবে স্বামীর সেবা যত্ন করছেন, কিন্তু অন্যদিন স্বামী আসলে যেভাবে সেবা করতেন আজও এরকমই সেবা করছেন, কিন্তু আচরণটা একটু পরিবর্তন লাগছে। তার স্বামীর আচরণ এবং আজকে যে স্বামীর সেবা করছে তার আচরণটা একটু পরিবর্তন লাগছে। তুলসী তখন ক্রোধান্বিত হয়ে সে বুঝতে পারলো এতে তো স্বামী নয়। যখন বুঝতে পারলো ততক্ষণে তার সতীত্ব হরণ হয়ে গিয়েছে। শঙ্করচূর্ণ স্ত্রী তখন রাগান ক্রোধান্বিত হয়ে বলছে, বলো তুমি কে? না হয় অভিশাপ দিয়ে ভস্ম করে দেব। কিন্তু মা, একজন সতী নারী অভিশাপ যা দেবে তা অখণ্ডনীয়, তা খণ্ডানো যায় না। ভগবান তখন কি করলেন? সেই শঙ্করচূর্ণ দত্তের রূপ পরিত্যাগ করে নিজ রূপে ধারণ করলেন, নারায়ণ রূপে ফিরে আসলেন। বলছে, প্রভু তুমি আমার সঙ্গে ছলনা করলে, আর যেই মুহূর্তে তার সতীত্ব হরণ হয়েছে সেই সময়ে কিন্তু শঙ্করচূর্ণ দত্ত মাথাটা আলাদা হয়ে গিয়েছে। যতক্ষণ পর্যন্ত সতীর সতীত্ব হরণ না হয় ততক্ষণ সতীর প্রতি মৃত্যু হয় না। এবার কাটা মুন্ডুটা সতীর ঘরে চতুর্দিকে ঘুরে ঘুরে বলছে, তুলসী তুমি অসতী। যখন চিৎকার করে বলছে তখনই তুলসী বলছে, কি তুমি কে? আমার স্বামীদের মৃত্যু হয়েছে, মুন্ড কাটা গিয়েছে, তাহলে তুমি কে? নারায়ণ বলছে, তুলসী আমি। তুলসীর বাসনা ছিল ভগবানকে প্রতিরূপে একদিন পাবে, তো ভক্তের বাসনা পূরণ করার জন্য ভগবান এসেছে। তো তুলসী বলছে, প্রভু তুমি আমার সাথে ছলনা করলে কেন? তুমি না চাইলে তো আমি সর্বস্ব তোমার চরণে দিয়ে দিতাম। এই দেহটা তো আমার নয়, তোমারই। তবে তুমি আমার শোনে, আমি তোমার ভক্ত, কিন্তু ভক্ত ভগবান হয়ে ভক্তের শোনে পাষাণের মতো আচরণ করলে তোমাকে আমি অভিশাপ দিলাম। কি অভিশাপ দিলেন মা জানেন? তুমি শালগ্রাম শিলা হয়ে যাও। ভগবান তুলসীর অভিশাপে শালগ্রাম শিলা হয়েছে। আর তুলসীকে সেদিন আশীর্বাদ করলেন, তুলসী আমি তো মরতে যাব শালগ্রাম শিলা হয়ে, তোমাকেও যেতে হবে। তুলসী হয় সেই তুলসী বৃক্ষ স্থাপন করবে মর্তে, এবং তুলসী পত্র, তোমার পত্র সকল পূজায় লাগবে। তোমার পত্র না দিলে ভগবানের পূজা অর্চনা হবে না। সেই তুলসী আসলেন মর্তে, আর এই তুলসীর সঙ্গেও তুলসী ভগবানকে ভালোবাসে, সেই জন্য ভগবানের অতি প্রিয়। সেই তুলসী আজ রাধারানী তুলসীকে কাছে ডাকলেন, কাছে ডেকে বলছে, তুলসী আয় আয়, আজ আমার হৃদয়ের কথা তোর কাছে বলেছে। কি? রাধারানী তুলসীকে নিয়ে বলেছে, ওরে রাধিকা রূপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা। ওরে রাধিকা রূপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা। ওরে কাননে গমন পর হয়ে কোন করো এই যে কাননে গমন পর হয়ে কোন করো নাগর সে করো যতারে, নাগর সে করো যা। কাননে গমন কর এখনো, কাননে গমন নাগর
সে করো যতারে নাগর সে বলি যা তুলসী জেনে আই রে এবার যা তুলসী তুই জেনে আই রে ওরে জেনে আয়ার জানাইয়ে আই রে যা তুলসী একবার জেনে আই রে আয়া জানায়ে আয় রে যা তুলসী জেনে আয় রে একবার জেনে আয়ার জানাইয়ে আই রে যা তুলসী জেনে আই ওরে রে জেনে আয়া জানায়ে আয় রে যা তুলসী জেনে আয় রে যা তুলসী একবার জেনে আই রে যা তুলসী জেনে আয় রে রাধিকা রূপসী লইয়া তুলসী কহই মধুর কথা কাননে গমন কর হয়ে কোন নাগর সে কর যতা এই তুলসী তুলসী যা যা তুই একবার যা গিয়ে আমার গোবিন্দের কুশল বার্তা জেনে আয় তুই জেনে আয় আর আমার হৃদয়ের কথাগুলো গোবিন্দের কাছে জানাই আয় তবে শোন গোবিন্দের সঙ্গে দেখা করতে হলে যখন তখন গেলে হয় না একটা সময়ের প্রয়োজন কখনো যাবে জানিস সময় বুঝিয়া সরসী হই সময় বুঝিয়া সরস হইয়া সময় বুঝিয়া সরসী হইয়া সময় বুঝিয়া সরস হইয়া মিলিবে না ঘর গান সময় মিলিবে না ঘর গান ও সখী সময় বুঝিয়া সরস হইয়া সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গর মিলিবি না গর আমার চতুর নিকটে কহিবা কপটে তোর নিকটে কহিবা কপটে চতুর নিকটে কহিবা কপটে তোর নিকটে কহিবা কপটে রাখিবা আপন মান রাখিবা আপন মান ওরে চাঁদর নিকটে কহিবা কপটে চাঁদর নিকটে কহিবা কপটে রাখিবি আপন মান সখী রাখিবি আপন মান তুলসী মানে যেন হারায় না রে মনে যেন হারাস না রে তুলসী মান যেন হারায় না রে মান যেন হারায় না রে ওরে নারী জাতির আর কিছু নাই মান যেন হারায় না। সখী নারী জাতির আর কিছু নাই মন যেন হারাই তারে তুলসী রে তুইও নারী আমিও নারী মান যেন হারায় না তুইও নারী আমিও নারী মান যেন হারাই তারে তুলসী তুইও নারী আমিও নারী মান রেখে কথা বলি তুইও নারী আমিও নারী রে মান রেখে কথা বলি তুলসী তুইও নারী আমিও নারী রে মান রেখে কথা তুলসী তুইও নারী আমিও নারী মান যেন হারায় না রে বলে তুলসী দেখ সময় বুঝিয়া সরসী হইয়া মিলিবে না গরু কান চতুরু নিকটে কহিবা কপটে রাখিবা আপন মান তুলসী নারীর মান যেন হারায় না যেভাবে নারীর মান বজায় থাকে সেইভাবে কথা বলবে দেখ তুলসী যাবে তো কথা নেবে কিন্তু এত সহজে কথা দেবে না তুলসী বলছে রাধে এই রাধে হ্যাঁ 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 আজ যদি আমি তোদের সেবায় লাগতে পারি আচ্ছা তাহলে তো
আমার সখী জনম ধন্য হয়ে যাবে। একদম যদি তোদের সেবায় লাগতে পারি আমার সখী জনম ধন্য হয়ে যাবে। তো রাধে কৃপা করিস আমি যেন তোদের সেবায় লাগতে পারি। এই বলে তুলসী যাবেন, কিন্তু কিছুক্ষণ গিয়ে আবার এগিয়ে ছুটে এসেছে, বলছি এই তো রাধে আমি প্রথমেই ভুল করেছি। বলে কি? বলে দেখ যাবো তো, কিন্তু তোর সরন্দলি না নিয়ে গেলে কি হয়? তুই আমাকে তোর সরন্দলি দিয়ে কৃপা কর, আমি যেন গোবিন্দের সঙ্গে দেখা করতে ও পারি। দিদি, তুলসী দেবী যায় আবার ঘুরে এসেছিল, এ যাবে আবার চলে আসছে। হ্যাঁ, কিন্তু এই তুলসীগুলো যে চলে গেল, ওরা চলে গেছে, ওরা জানি না প্রসাদ পেয়ে আসবে না চলে যাবে। ওরা তো প্রসাদ পেতে চলেছে, ওরা প্রসাদ পেয়ে হয় আসলে আসতে পারে, না আসারই সম্ভাবনা বেশি। না গোবিন্দর পক্ষে হয়ে গেল সব। কি বলা যায়, গোবিন্দের পক্ষে গেল নাকি ঘরের পক্ষে গেল? যে রাধে, আচ্ছা রাধারানী গোবিন্দের জন্য কিছু দিচ্ছে, কি? রাধারানী বলছে সখী দেখ আমার বধূ কর্পূর এবং তাম্বু আর কি ফুল এগুলো বসে ভালোবাসি, তাই আমি এগুলো তোর কাছে দিচ্ছি, তুই যত্ন করে। রাধারানী একটা মালা গেঁথেছে, মালাটা দিয়ে বলছে এই মালাটা তুই যত্ন করে আমার বধূর গলায় পরাইয়ে দেবে। এবার রাধারানী যা কিছু দিয়েছে ফুল কর্পূর তাম্বুল সমস্ত নিয়ে তুলসী যাত্রা করছেন, আর বলছে রাধে ধেধে ধেধে রাধে চরণ ধুলি, দেবে রাধে চরণ ধুলি, আরে ধেধে রাধে চরণ ধুলি, দেবে রাধে চরণ ধুলি, ধুলি নিয়ে যাত্রা করি ধেধে রাধে চরণ ধুলি, ধুলি নিয়ে যাত্রা করি, দেবে রাধে চরণ ধুলি, তোর ধুলি নিয়ে যাত্রা করি ধেধে রাধে চরণ ধুলি, তোর ধুলি নিয়ে যাত্রা করি, অগো ধেধে রাধে চরণ ধুলি, ধুলি নিয়ে যাত্রা করি, অগো ধেধে রাধে তোর চরণ ধুলি, ধুলি নিয়ে যাত্রা করি, ধেধে রাধে চরণ ধুলি, ধুলি নিয়ে যাত্রা করি, ধেধে রাধে চরণ ধুলি, ধেধে রাধে। চরণ ধুলি। এই রাধে তোর চরণদলি দিয়ে আমাকে আশীর্বাদ কর, আমি যেন তোর বধূষণে মিলতে পারি। এবার রাধারানীর চরণদলি নিয়ে তুলসী যাত্রা করেছেন কোথায়? সরসীর কোলে। সরসীর কোলে ছুটেছে, গিয়ে দেখতে পাচ্ছে কি গোবিন্দ আমার সরসীর কোলে রাখা লাগানোর সঙ্গে খেলা করছে। খেলা করছে রাম কানাই দুঠু ভাই রাখা লাগানোর সঙ্গে আজ সরসীর কোলে খেলায় মত্ত হয়ে আছেন। আর তুলসী আমার গোবিন্দের সঙ্গে দেখা করার জন্য সরসীর কোলে চলাফেরা করছে, কিন্তু গোবিন্দ দেখেছেন তুলসী এসেছে, কিন্তু আসতে পারছেন না। কেন? দাদা বলরাম সঙ্গে তাকায়, আসতে পারছেন না। তাই দাদাকে বলছে, দাদা গো দাদা আমার আর খেলা ভালো লাগছে না, খেলা যে আর ভালো লাগে না, ওর খেলা যে আর ভালো লাগে না, দাদা খেলা যে আর ভালো লাগে না, দাদা খেলা যে আর ভালো লাগে না, দাদা খেলতে আর মন বসে না, খেলা যে আর ভালো লাগে না, দাদা খেলিতে আর মন বসে না, খেলা যে আর ভালো লাগে না। ও দাদা আমার খেলা করতে আর ভালো লাগছে না, তোমরা খেলা করো, আমি সরস্বতী কোল থেকে একটু ঘুরে আসি। দাদা বলরাম বুঝতে পারলো কেন সরস্বতীর কোলে যাবি, তুলসী এসেছে। দাদা নিষেধ করলেন না। এবার গোবিন্দই আমার কি করলেন, ধীরে ধীরে সরস্বতীর তীরে এসে দাঁড়িয়েছে। তীরে দাঁড়িয়ে দেখতে পাচ্ছে কি তুলসী। ওই যে রাধারানী বলেছিল যে কথা নেবে কিন্তু সহজে কথা দেবে না, গোবিন্দকে দেখেছে কিন্তু গোবিন্দর সঙ্গে কোনো কথা বলছে না।
এসেছে তো সংবাদটা নিয়ে, কিন্তু সংবাদটা জানাচ্ছেন না। তুলসী গোবিন্দের সম্মুখে দিয়ে চলছেন, ষোলশীর কুলে একটু হাঁটাহাঁটি করছে। এবার গোবিন্দকে দেখেও না দেখার ভান করছে। তো গোবিন্দ মনে মনে ভাবলেন তুলসী হয়তো আমাকে দেখতে পায়নি, তাই আমার সঙ্গে কথা বলছে না। এবারে তুলসীকে ডাকছে, তুলসী তুলসী। কি তুলসী কোনো উত্তর দিল না। কেন তুলসী উত্তর দিচ্ছে না? কারণ তুলসী মনে মনে বললেন, গোবিন্দ তুমি কি আমাকে ডাকছো? তো ডাকো ডাকো, যা ডাকার তুমি আজ ডেকে নাও। কেন না, এই জগতে ভক্তগণ তোমাকে এত ডাকে, কিন্তু তুমি কি সহজে কারো ডাকে সাড়া দাও? দাও না। তবে আজ তোমার এক ডাকে আমি সাড়া দেব কেন? এবার ডেকে বুঝে নাও তোমাকে ডাকার কত জ্বালা। তুলসী কোনো উত্তর দিলেন না। গোবিন্দ ভাবলেন হয়তো তুলসী শুনতে পায়নি, এবার আবার ডাকছেন, তুলসী। এবারও তুলসী সাড়া দিলেন না।